আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি বেশ কয়েকদিন বিরতি দেওয়ার পর আজকে আবার ক্লাস শুরু করতে যাচ্ছি, কেননা কিছুদিন তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম ছিল। আজকে আমাদের আলোচ্য বিষয় ডাইরেক্ট অ্যাবজর্পশন কস্টিং, লেকচার নাম্বার 4। এর আগে প্রথম তিনটা লেকচারে আমি দুইটা এক্সাম্পল দিয়েছি। আজকে আমাদের 3 নম্বর এক্সাম্পল। এই এক্সাম্পলটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কেননা এই অঙ্কটা এখন পর্যন্ত ডাইরেক্ট এবং অ্যাবজর্পশন কস্টিং আসা সবচেয়ে বেশিবার আসা অঙ্ক, অর্থাৎ এই অঙ্কটা সবচেয়ে বেশিবার এসেছে ফাইনাল পরীক্ষায়। তাই এটা খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। জটিলতার কিছু নাই, তোমরা মনোযোগ দিলে ইনশাআল্লাহ পারবে। তো আমরা শুরু করি। অঙ্কটা কি বলা হয়েছিল? A company sells its product at টাকা 3 per unit. একটা কোম্পানি একটা পণ্য বিক্রি করে পার ইউনিট 3 টাকায়। The following data related to its first 2 years operation. এই ডাটাগুলো তার প্রথম 2 বছরের কার্যাবলীর, প্রথম 2 বছর যে প্রতিষ্ঠান পরিচালিত হয়েছে বা উৎপাদিত হয়েছে তার তথ্য। ইয়ার 1, ইয়ার 2 সেলস দেয়া আছে, প্রোডাকশন দেয়া আছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ভেরিয়েবল, ফিক্সড। সাধারণত এই কটা ইনফরমেশন দেওয়া থাকে। বলা আছে রিকোয়ারমেন্টে ইনকাম স্টেটমেন্টস অর্থাৎ একাধিক স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, অর্থাৎ ভেরিয়েবল কস্টিং এ এবং অ্যাবজর্পশন কস্টিং এ ইনকাম স্টেটমেন্টস তৈরি করো, অর্থাৎ দুইটা স্টেটমেন্ট তৈরি করো। দ্য কোম্পানি ইউজেস ফিফো মেথড, কোম্পানি ফিফো মেথড ব্যবহার করে। রিকনসাইল দ্য রেজাল্টস, এবং রেজাল্টটা রিকনসাইল করো। আমি এর আগে যে কটা অঙ্ক করিয়েছি বা স্ট্রাকচার নিয়ে বলেছি, আমি একই স্ট্রাকচার করব। তবে কথা হচ্ছে আজকে অঙ্কটা 2 বছরের। আগে আমরা যখন অঙ্ক করেছিলাম তখন 2টা কলাম ছিল, কেননা আমরা 1 বছর অঙ্ক করেছিলাম। এখন যেহেতু 2 বছর অঙ্ক করছি, তাই 2 দুগুণ 4 কলামস, 4টে কলাম। প্রথম বছরের জন্য 2টা, দ্বিতীয় বছরের 2টা। একই অঙ্ক, একইভাবে আমরা করব। তো আসলে আমরা শুরু করি। প্রথমে আমি করেছি ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। আমাদের বলা ছিল ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং। আমার যেহেতু জায়গার স্বল্পতা, আমি আগে ভেরিয়েবল কস্টিং অনুযায়ী করে দেখাবো, তারপরে অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী করে দেখাবো। তো শিক্ষার্থীরা আমি শুরু করি। আমি জানি যে ইনকাম স্টেটমেন্ট করার জন্য, এবং আমি না তোমরাও জানো, আমি বলেছিলাম তোমাদের যে এটা একটা ইনকাম স্টেটমেন্ট, আর এই স্টেটমেন্টে প্রথমে কি দেখাবো? সেলস দেখাবো। আমরা দেখি সেলস। খেয়াল করো, প্রথম বছরের সেলস 1000, দ্বিতীয় বছরের সেলস 1200 ইউনিট। 1000 এবং 1200 ইউনিট। রেট কত? 3 টাকা। At the rate of টাকা 3, 1000 into 3, 3000, 1200 into 3, 3600। তো সমস্যা আছে কি? আমি আশা করবো নাই, আমরা জাস্ট গুণ করেছি। এখান থেকে আমরা কি বাদ দিব? এটা যেহেতু ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং, তাহলে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দেব। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। শিক্ষার্থীরা, আমার জায়গার স্বল্পতা, তোমরা COGS ইকুয়াল টু বুঝে নিবা কস্ট অফ গুডস সোল্ড। তোমরা যখন পরীক্ষায় অংশগ্রহণ করবা তখন তোমাদের অনেকগুলো পেজ থাকবে, সেখানে তোমরা লিখতে কার্পণ্য করবে না, তোমরা কিন্তু পুরো শব্দটাই লিখবা।
আমি শিখাচ্ছি আমার একটা মাত্র বোর্ড, এই সীমাবদ্ধতা নিয়ে আমাকে অঙ্ক সমাধান করতে হচ্ছে। আরেকটা বোর্ড থাকলে ভালো হতো, যেটা এই মুহূর্তে পারছি না, তাই এর মাঝে আমি করে দেখাচ্ছি, তোমরা একটু বুঝে নিবা। COGS মানে কস্ট অফ গুডস সোল্ড। আমি জানি যে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বের করতে গেলে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট জানা দরকার। এখন আমরা একটু আলোচনা করি। আমি বলেছিলাম ম্যানুফ্যাকচারিং কস্ট আমি বলছি, এটা আমি বোঝানোর জন্য বলছি, শেখানোর জন্য বলছি। এটা কিন্তু আমার সলিউশনের অংশ না, এটা আমি বুঝিয়ে মুছে দিব। আলোচনা, আমরা জানি ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে আমরা বুঝি ম্যাটেরিয়াল, লেবার বা ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড দুই রকম, একটা ভেরিয়েবল, এটা ফিক্সড। এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 1 2 3 4 চারটে। এখন যদি বলা হয় এগুলো ম্যানুফ্যাকচারিং কস্ট, তার মানে যদি আমরা বলি এই কটা কি হবে, তাহলে এই কটার নাম আমরা দিতে পারি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে তোমরা খেয়াল করো, আমরা জানি এই চারটে যোগফল হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। কিন্তু যদি বলি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, তাহলে শুধুমাত্র ভেরিয়েবল নিতে হবে, একটা দুইটা তিনটা। তার মানে এই 1 2 3 তিনটা সমন্বয় হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। আর যদি বলা হয় টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, তাহলে এটা সহ। তাহলে আমরা জানি যে এখানে আমাদের জানা দরকার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। প্রশ্নে খেয়াল করো, বলা দেয়া আছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট দেয়া আছে। যেহেতু প্রশ্নে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট দেয়া আছে, তাহলে আমাদের খুঁজে দেখার দরকার নাই কোথায় ম্যাটেরিয়াল আছে, কোথায় লেবার বা ওয়েজেস আছে, কোথায় ফ্যাক্টরি ওভারহেড আছে। যেহেতু আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট দেয়াই আছে, তাহলে তোমাকে খোঁজ করতে হবে না কোথায় ম্যাটেরিয়াল গেল, কোথায় ওয়েজেস বা লেবার গেল, কোথায় ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড গেল। এটা খোঁজার দরকার নেই, কারণ আমার রেডি করে দেওয়া আছে। সো আমি সরাসরি লিখব ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। বুঝে নিবা MFG ম্যানুফ্যাকচারিং। বুঝে নিবা, তোমরা লেখার সময় পুরোটাই লিখবা। আমরা দেখতে পাচ্ছি 700 এবং 500। আমরা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পেয়ে গেছি, এর সাথে আমরা বিগিনিং ইনভেন্টরি যোগ করব, এন্ডিং বিয়োগ করব। লেস এন্ডিং ইনভেন্টরি। এখন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমরা যদি বিগিনিং এবং এন্ডিং যোগ বিয়োগ করি, অর্থাৎ বিগিনিং যোগ করবো, এন্ডিং বিয়োগ করবো, তাহলে কস্ট অফ গুডস সোল্ড পাবো। প্রশ্নে কি দেয়া আছে বিগিনিং এন্ডিং?
কোথাও বিগিনিং এন্ডিং কি শব্দটা ব্যবহার করা আছে? নাই। তাহলে তোমার মনে হতে পারে যে বিগিনিং ও এন্ডিং ইনভেন্টরি নাই, আমরা প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখি আদৌ আছে কিনা। খেয়াল করো, আমি যদি সিম্পলি একটা উদাহরণ দিই, তোমার প্রতিষ্ঠান উৎপাদন করেছে 1000 ইউনিট, বিক্রি করেছে 700 ইউনিট, 300 ইউনিট কই গেল? এটা অবশ্যই এন্ডিং ইনভেন্টরি। তার মানে এখানে এন্ডিং ইনভেন্টরি না থাকলেও তোমাকে বুঝে নিতে হচ্ছে যে 1000 ইউনিট উৎপাদন করে 700 বিক্রি করেছো, নিশ্চয়ই 300 ইউনিট ফেলে দাওনি রাস্তায়, নিশ্চয়ই কাউকে দিয়ে দাওনি, এটা তোমার কাছেই আছে। তার মানে উৎপাদনের চেয়ে যদি সেলস কম হয় তাহলে যেটা অবশিষ্ট থাকে সেটা এন্ডিং ইনভেন্টরি, আর এক বছরের এন্ডিং ইনভেন্টরি পরের বছরের বিগিনিং ইনভেন্টরি। তার প্রশ্ন অ্যানালাইসিস করে এই সেলস এবং প্রোডাকশন দেখে আমাদের ইনভেন্টরি মিলিয়ে দেখতে হবে। দেখো, প্রথম বছরে প্রোডাকশন 1400, সেলস হচ্ছে 1000, 400 ইউনিট কই গেল? এটা অবশ্যই এন্ডিং ইনভেন্টরি। দ্বিতীয় বছরে প্রোডাকশন 1000, সেলস 1200, এটা কিভাবে সম্ভব? আমরা একটু অ্যানালাইসিস করি। আমরা ওয়ার্কিংসে যাই। ওয়ার্কিংস, ক্যালকুলেশন অফ বিগিনিং অ্যান্ড এন্ডিং ইনভেন্টরি। বিগিনিং এবং এন্ডিং ইনভেন্টরি আমরা ক্যালকুলেশন করি। দেখি, বিগিনিং ইনভেন্টরি নীল কোথাও দেওয়া নাই, অর্থাৎ প্রশ্নে বিগিনিং ইনভেন্টরি স্পষ্টভাবে দেওয়া থাকতে হবে। প্রথম বছরে কোথাও বিগিনিং ইনভেন্টরি নাই। এরপর আসো, প্রোডাকশন দেওয়া হচ্ছে 1400 and প্রোডাকশন 1400, 1400 হলো। এর মধ্যে সেলস করা হয়েছে 1000, সেলস 1000 ইউনিটস। তাহলে আমরা খুঁজে পাচ্ছি এন্ডিং ইনভেন্টরি 400 ইউনিটস। তাহলে প্রথম বছর আমাদের এন্ডিং ইনভেন্টরি 400 ইউনিট। এই বছরে যেটা সমাপনী মজুত পণ্য, আর নিশ্চয়ই সেটা ফেলে দেবো না বা কাউকে বিনামূল্যে দিয়ে দেবো না, আমার কাছেই থাকবে। আর এক বছরের সমাপনী মজুত পণ্য, পরের বছরের প্রারম্ভিক মজুত, এক বছরের এন্ডিং, পরের বছরের বিগিনিং। তাহলে ইয়ার 1 এর এন্ডিং ইয়ার 2 তে বিগিনিং হয়ে যাবে 400। এটা এখানে চলে গেছে। এরপরে ইয়ার 2 তে দেখো প্রোডাকশন 1000 ইউনিটস, $400 and $1000, total $1400 units. Second year আমরা সেলস করেছি 1200 ইউনিটস, অর্থাৎ 1200 ইউনিটস। তোমার বিগিনিং ছিল 400 ইউনিটস, প্রোডাকশন 1000, টোটাল 1400। এর মধ্যে সেলস হচ্ছে 1200 units. So, ending inventory 200 units. This is our units. এটা টাকা না, এটা ইউনিটস। আমরা ইউনিটস হিসাব করি না, আমরা টাকা হিসাব করি। আমি যদি বলি যে তুমি 1000 পেন উৎপাদন করেছো এবং 700 পেন বিক্রি করেছো, কত তোমার উৎপাদন খরচ, কত তোমার বিক্রয় মূল্য, এটা আমি উল্লেখ করিনি। তোমার পক্ষে কখনোই লাভ বা লস বের করা সম্ভব না। লাভ লস জানতে হয় টাকায়। তার মানে এটা আমরা ইউনিটসে জেনেছি, পরিমাণে জেনেছি। টাকায় এর ভ্যালু কত আমার জানতে হবে, টাকায় এর দাম কত আমার জানতে হবে। তাহলে আমি যেহেতু জানি এটা ইউনিট, এখন যদি পার ইউনিট কস্ট জানি, এক ইউনিটের কস্ট জানি, তাহলে অবশ্যই এটাকে গুণ করলে আমরা মূল্য পেয়ে যাব। আমরা দেখি, ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং অনুযায়ী কস্ট পার ইউনিট কত আমরা বের করব। তাছাড়া মনে রাখতে হবে, আমরা
যদি কস্ট পার ইউনিট বের করতে চাই, কস্ট পার ইউনিট বলতে ম্যানুফ্যাকচারিং কস্টকে বোঝানো হয়। ইয়ার 1, ইয়ার 2 কস্ট পার ইউনিট। ইয়ার 1 এ ম্যানুফ্যাকচারিং কস্ট কত? 700, 2 তে 500। প্রথম বছরে আমাদের খরচ ছিল ম্যানুফ্যাকচারিং কস্ট 700, দ্বিতীয় বছরে 500। আমি আবার বলছি, কস্ট পার ইউনিট বলতে বোঝানো হয় ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এখানে ম্যানুফ্যাকচারিং শব্দটা উচ্চ আছে, সবসময় কস্টিং এটাই বুঝতে হবে, কস্ট পার ইউনিট মানে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এবার আমরা দেখি, প্রথম বছরে খরচ করেছি 700, কিন্তু উৎপাদন ছিল 1400। দ্বিতীয় বছরে আমরা খরচ করেছি 500 and production 1000। So cost per unit 0.50, 0.50। তাহলে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট পেয়েছি, পার ইউনিট 0.50। আমরা দেখি বিগিনিং ইনভেন্টরি নীল, ending inventory 400 units into 0.50, 400 units per unit 0.50, 200, 700 থেকে 200 বিয়োগ করলে 500। আমরা জানি এক বছরে এন্ডিং, পরের বছর বিগিনিং, এক বছর এন্ডিং, পরের বছর বিগিনিং, এন্ডিং এখানে এসে বিগিনিং হয়ে যাবে 200, 700। সেকেন্ড ইয়ারে এন্ডিং ইনভেন্টরি 200 ইউনিটস 0.50, 200 ইউনিটস 0.50 equal to 100। 700 থেকে 100 বাদ দিলে 600। আমি বলেছিলাম সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে তার নাম হচ্ছে গ্রস মার্জিন। 2500, 3000। এখান থেকে আমার বাদ দিতে হবে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। আমি আগেই বলেছি, আবার বলছি যে আগে আমরা ভেরিয়েবল গুলো শেষ করব। আগে একটা, দুইটা, তিনটা ভেরিয়েবল আছে, এই 4 নম্বর ভেরিয়েবল শেষ করব। আগে ভেরিয়েবল গুলো শেষ করব, তারপরে শেষে ফিক্স বাদ দিব। যেহেতু আগে ভেরিয়েবল গুলো শেষ করব, ভেরিয়েবল গুলো আগে বাদ দিব, তাই তার নাম ভেরিয়েবল কস্টিং। লেস ভেরিয়েবল মার্কেটিং and administration cost expense। আমরা দেখতে পাচ্ছি 1000 and 1200, 1000 and 1200। এবার গ্রস মার্জিন থেকে ভেরিয়েবল, I'm sorry, this is gross contribution। গ্রস কন্ট্রিবিউশন থেকে ভেরিয়েবল মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বাদ দিলে তার নাম হয় কন্ট্রিবিউশন মার্জিন। $1,500, $1,800। আমাদের ভেরিয়েবল গুলো বাদ দেওয়া হয়েছে, এখন আমরা ফিক্সড গুলো বাদ দিব। লেস ফিক্সড কস্ট। আমরা জানি ফিক্সড কস্ট দুই রকম, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, আর ম্যানুফ্যাকচারিং আরেকটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, আরেকটা হচ্ছে মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন।
যেটা আছে আমরা সেটাই লিখব। ম্যানুফ্যাকচারিং $700, marketing administration $400, marketing and administration আমরা যেটা পাচ্ছি তার নাম হচ্ছে নেট অপারেটিং ইনকাম। $400, $700। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে ভেরিয়েবল কস্টিং অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট। নতুন কিছু না, শুধু বছরটা দুইটা হয়েছে। আর সবসময় এই জিনিসটা অ্যানালাইসিস করে দেখবা, যদি দেখো সেলস এবং প্রোডাকশনের মধ্যে পার্থক্য আছে, তাহলে বুঝতে হবে অবশ্যই বিগিনিং এবং এন্ডিং আছে। সেলস এবং প্রোডাকশনে যদি পার্থক্য না থাকে, তাহলে বিগিনিং এন্ডিং থাকার কথা না। কারণ যে পরিমাণ উৎপাদন করেছো সে পরিমাণে যদি বিক্রি করে দাও, তাহলে তো এন্ডিং থাকলো না। কিন্তু যে পরিমাণ উৎপাদন করেছো তার চেয়ে কম বিক্রি করেছো, তাহলে অবশ্যই এন্ডিং আছে। আর এক বছর এন্ডিং, পর বছর বিগিনিং। তার মানে সবসময় তোমরা বিগিনিং এন্ডিং লেখার সময় সেলস এবং প্রোডাকশনের পার্থক্য আছে কিনা দেখে নিবা। এখানে দেখলে আর কোনো অসুবিধা নেই। তো তোমরা বুঝতেই পারছো আমার জায়গার স্বল্পতা। আমি ভেরিয়েবল কস্টিং অনুযায়ী করেছি, এখন অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী করবো। তো বোর্ডটাকে মুছে দিই, দিয়ে করি। শিক্ষার্থীরা, আমি শুরু করি আবার। আমি অলরেডি ভেরিয়েবল কস্টিং অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট করে দিয়েছি। এবার অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তো একইভাবে আমি বলেছিলাম ডিরেক্ট কস্টিং হোক আর অ্যাবজর্পশন কস্টিং হোক, আগে তো সেলস লিখবই। Sales at the rate of টাকা 3, 1000 and 1200 at the rate of টাকা 3, 1000 into 3, 3000, 1200 into 3, 3600। সেলস থেকে কি বাদ দিতে হবে? আমরা ভেরিয়েবল কস্টিং এ লিখেছিলাম ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখন ভেরিয়েবল শব্দটা বাদ দেব, কেননা এখন আমরা ভেরিয়েবল না, সবকিছুই নিব। কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বলতে কি বুঝি? কস্ট মানে খরচ, অফ গুডস সোল্ড যে পণ্যটা বিক্রি করেছো তার উৎপাদন খরচ। তাহলে আগে উৎপাদন খরচ দেখে নি, তার সাথে বিগিনিং ইনভেন্টরি যোগ করব, এন্ডিং বিয়োগ করব। আমি বলেছিলাম ম্যানুফ্যাকচারিং কস্ট চার রকম: ম্যাটেরিয়াল, লেবার বা ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল, ফিক্সড। আমি যদি ডিরেক্ট কস্টিং করি বা ভেরিয়েবল কস্টিং করি, তাহলে এই তিনটা নিব। আর অ্যাবজর্পশন কস্টিং করলে চারটেই নিতে হবে, ফিক্সড সহ। যেহেতু প্রশ্নে আমাদের বলা আছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, তার মানে 1, 2, 3 এই তিনটা রেডি করে দেওয়া আছে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 700 and 500। আমি আবার বলছি এর মধ্যে কয়টা খরচ আছে? তিনটা: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। কিন্তু অ্যাবজর্পশন কস্টিং এ তিনটে নিলে কি হবে? হবে না। অ্যাবজর্পশন মানে হচ্ছে টোটাল বা ফুল,
অর্থাৎ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট নিতে হবে বা ফুল ম্যানুফ্যাকচারিং কস্ট নিতে হবে। আর টোটাল বা ফুল বলতে আমরা চারটে খরচকে বুঝি, ফিক্সড সহ। এর মধ্যে তিনটা আছে, 1 2 3 আছে, এইটা নাই, তার মানে এটা যোগ করে দিলেই হবে। বলা আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট $700 তাহলে এগুলো যোগ করলে এর নাম কি হলো? ম্যানুফ্যাকচারিং কস্ট তো বটেই, এর মধ্যে সবগুলো আছে না, তাই নাম হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। $1,400 $1,200। এর সাথে আমরা জানি যে বিগিনিং ইনভেন্টরি যোগ করতে হবে, এন্ডিং বিয়োগ করতে হবে। Add beginning inventory less ending inventory। আবার সেই কথা আমরা দেখতে পাচ্ছি, বিগিনিং হচ্ছে নীল, এন্ডিং 400, বিগিনিং 400, এন্ডিং 200। কিন্তু আমরা জানি যে ইউনিট আমাদের টাকায় জানতে হবে, অর্থাৎ পার ইউনিট কস্ট জানতে হবে। আমি বলেছিলাম পার ইউনিট কস্ট বলতে ম্যানুফ্যাকচারিং কস্টকে বোঝানো হয়, ম্যানুফ্যাকচারিং কস্টকে বোঝানো হয়। এবং ডাইরেক্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন কস্টিং নিয়ে ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে পার্থক্য আছে। ডিরেক্ট কস্টিং এ আমরা তিনটা খরচের ভিত্তিতে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট নির্ধারণ করি। অ্যাবজর্পশন কস্টিং এ আমরা চারটা খরচের ভিত্তিতে ম্যানুফ্যাকচারিং কস্ট নির্ধারণ করি। ফলে ডিরেক্ট কস্টিং এর চেয়ে অ্যাবজর্পশন কস্টিং এ ম্যানুফ্যাকচারিং কস্ট অবশ্যই বেশি। ডিরেক্ট কস্টিং এ ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল 700 এবং 500, কিন্তু এখন আছে 1400 এবং 1200। তাহলে আমাদের এটা বের করে নিতে হবে। ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। কস্ট পার ইউনিট আমরা দেখছি এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট 1400 and 1200। এবার আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশন 1400 1000। So cost per unit 1.20। তাহলে এখানে পার ইউনিট কস্ট ডিরেক্ট কস্টিং এর চেয়ে বা ভেরিয়েবল কস্টিং এর চেয়ে ডিফার করছে, আলাদা হচ্ছে। আমরা এখন এই রেট দিয়ে গুণ করব এইগুলোকে। তো আমরা দেখি বিগিনিং ইনভেন্টরি নীল 1400 থাকলো, এন্ডিং ইনভেন্টরি 400 into 1 400 1000। এক বছরের এন্ডিং, পরের বছর বিগিনিং 400 equal to 1600। এন্ডিং ইনভেন্টরি 200 1.20 240 200 into 1.20 equal to 240। ফলে this is 1360। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে তার নাম হচ্ছে গ্রস মার্জিন। $2,2240। এরপরে এখান থেকে আমরা মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বাদ দেব। মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশন দুই রকম, ভেরিয়েবল এবং ফিক্সড।
variable 1000 1200, fixed 400, 400, $1,400, 1,600. Net operating income 600, 640. তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, এই সমস্যাটা এখন পর্যন্ত ফাইনাল পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসা, সবচেয়ে বেশিবার এই অঙ্কটা এসেছে। খুব একটা পার্থক্য নাই, আগে যে কটা অঙ্ক করেছি একটা বছর দিয়ে করেছি, এখন 2টা বছর দিয়ে করছি। আর এখানে একটা সমস্যা দেখা দিয়েছে, বিগিনিং এবং এন্ডিং বের করে নেওয়া, এটা একটু মনোযোগ দিলে পারবে। তো আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে ছিল ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল এন্ড অ্যাবজর্পশন কস্টিং। এখন বলা হচ্ছে রিকনসাইল দ্য রেজাল্ট। রিকনসাইল দ্য রেজাল্ট, রেজাল্টকে রিকনসাইল করে দেখা। তাহলে আমার যেহেতু, আমি আবার বলছি, আমাদের বোর্ডে স্বল্পতা আছে, আমি মুছে দিয়ে রিকনসাইল করব। এখন আমাদের রিকোয়ারমেন্ট 2, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমি বলেছিলাম রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রফিট এবং ইনভেন্টরি দ্বারা সমাধান করতে হয়। কি? প্রফিট এবং ইনভেন্টরি। আমরা প্রথমে লিখব প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তোমরা দেখতে পাচ্ছ 600 এবং 640। এরপর লিখতে হবে প্রফিট আন্ডার ভেরিয়েবল কস্টিং। আমি এর আগেই রিকনসিলিয়েশন করে দিয়েছিলাম। প্রফিট আন্ডার ভেরিয়েবল কস্টিং। প্রফিট আন্ডার ভেরিয়েবল কস্টিং আমি ছকে তোমাদের দেখাতে পারছি না, কেননা আমি অলরেডি মুছে দিয়েছি। তবে তোমাদের বোঝানোর স্বার্থে আমি এখানে উঠিয়ে নিয়েছি। তোমাদেরকে তো ওঠাতে হবে না, আমি আমার বোঝানোর স্বার্থে ছকের উপরে লিখে নিয়েছি, তোমরা কিন্তু লিখবে না। আমি না লিখলে তোমাদের বোঝাতে পারতাম না বা তোমাদের বুঝতে অসুবিধা হতো। যাক, আমি লিখে রেখেছিলাম ডিরেক্ট কস্টিং অনুযায়ী, ডিরেক্ট বা ভেরিয়েবল কস্টিং অনুযায়ী প্রফিট ছিল ভেরিয়েবল কস্টিং, যে প্রফিট ছিল 400 and 700। difference to be explained 200 minus 60। 640 থেকে 700 বাদ দিলে, বিয়োগ করলে -60। এবং আমি এই কথাও বলেছিলাম ইনভেন্টরির পার্থক্যের কারণে, শুধুমাত্র ইনভেন্টরির পার্থক্যের কারণে প্রফিটে পার্থক্য হয়, আর কোথাও কোনো পার্থক্য নেই। তার মানে ইনভেন্টরি চেঞ্জ হলে প্রফিটে পার্থক্য হয়। চেঞ্জেস ইন ইনভেন্টরি এন্ডিং মাইনাস বিগিনিং in absorption costing। প্রথম বছরে এন্ডিং 400, বিগিনিং 0। Second year ending 240, beginning 400।
240 400 মাইনাস 160, এন্ডিংটা বড় মাইনাসটা বড়, ফলাফল মাইনাস হচ্ছে। এরপরে ইন ভেরিয়েবল কস্টিং, ভেরিয়েবল কস্টিং এখানেও আমরা এন্ডিং থেকে বিগিনিং বাদ দেব, যেহেতু এই ছকে তোমাদের অঙ্কটা নাই, এই জন্য আমি রেজাল্ট এখানে উঠিয়ে রেখেছি। ভেরিয়েবল কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট দেখে আমি ছকটায় সেখান থেকে রেজাল্ট আমি এখানে লিখে রেখেছি, যেন আমি বোঝাতে পারি। আমি আবার বলছি, এটা তোমাদের লেখার দরকার নেই, আমি আমার বোঝানোর স্বার্থে লিখে রেখেছি। আমরা দেখি, এন্ডিং ছিল 200, বিগিনিং ছিল 0, ফলাফল 200। এন্ডিং ছিল 100, বিগিনিং ছিল 200, তো মাইনাস 100। ডিফারেন্স explained, মাইনাস 160 থেকে মাইনাস করবো মাইনাস 100। বিষয়টা এরকম, মাইনাস 160 থেকে মাইনাস করবো মাইনাস 100 ইকুয়াল টু মাইনাস 160 মাইনাস মাইনাস প্লাস 100 ইকুয়াল টু মাইনাস 60। এটা তোমরা বীজগণিতে করেছিলাম 9 10-এ। আমি আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। মাইনাস 160 থেকে মাইনাস করছি মাইনাস 100, মাইনাস মাইনাস প্লাস, আলটিমেটলি মাইনাস 60। তাহলে আমি বলেছিলাম ডিফারেন্স টু বি এক্সপ্লেইন, কারণ ব্যাখ্যা করতে হবে কেন এত পার্থক্য হলো, কারণ ব্যাখ্যা করা হলো কেন এত পার্থক্য হচ্ছে। আমি আবার বলছি, রিকনসিলিয়েশন স্টেটমেন্টে নতুন কিছু আসবে না। 2 বছরের 2টা স্টেটমেন্ট অনুযায়ী প্রফিট এবং 2টা স্টেটমেন্ট অনুযায়ী ইনভেন্টরি। আমি বলেছি ইনভেন্টরি পার্থক্যের কারণে প্রফিটে পার্থক্য হয়, স্টকের পার্থক্যের কারণে প্রফিটে পার্থক্য হয়, আর কোনো পার্থক্য নাই, আর কোনো কারণ নেই। আশা করছি শিক্ষার্থীরা অঙ্কটা বুঝেছো। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা মনোযোগ দিয়ে স্টাডি করবে। আমি আবার বলছি, ফাইনাল পরীক্ষায় আসা সবচেয়ে বেশি বার এসেছে এই অঙ্কটা, সুতরাং এটা মনোযোগ দিয়ে স্টাডি করবে। আজকের মতো এখানেই, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, এবং যাদের কোনো সমস্যা হচ্ছে বুঝতে, তারা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবশ্যই সমাধানের চেষ্টা করব। আর তোমরা বেশি বেশি স্টাডি করবে, বেশি বেশি সাবস্ক্রাইব করবে, যেন সবাই এই জিনিসটা দেখতে পারে, বুঝতে পারে। আজকের মতো আল্লাহ হাফেজ।